নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাঙেরখাড়িতে বসছে নবনির্মিত নেতাজি মূর্তি। 29 ডিসেম্বর ভূমি পূজা। ভয়ঙ্কর দুর্ঘটনা কালীনগরে, লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে হত যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান সূত্রের খবর, রাত 9:15 দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। তড়িঘড়ি কর্ণাটকের বেলাগাভি থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে আসেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেরাও। আসেন সোনিয়া গান্ধীও। স্থগিত করে দেওয়া হয় কর্ণাটকের বেলগাভিতে আগামীকালের যাবতীয় কর্মসূচি। জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রসঙ্গত 2004 সাল থেকে 2014 পর্যন্ত টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন এই অর্থনীতিবিদ। 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও আসীন ছিলেন তিনি। পিভি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। টানা 33 বছর রাজ্যসভার সাংসদ থাকলেও এই বছরই তাঁর মেয়াদ শেষ হয়। যদিও বেশ কিছু বছর ধরে তাকে আর সরাসরি রাজনীতির ময়দানে সেই অর্থে দেখা যায়নি। শিলচর শহরের রাঙেরখাড়িতে নেতাজি মূর্তির পুনর্নির্মাণ এবং স্থাপন প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। 2025 সালের 23 জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নেতাজি মূর্তি নবনির্মিত ও স্থাপন কমিটির আহ্বায়ক এবং অন্যান্য সদস্যরা কাজের গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিলচরের বিধায়ক এবং কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রবিবার রাঙেরখাড়িতে ভূমি পূজন অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান নেতাজি মূর্তিটি সাময়িকভাবে গান্ধী পার্কে স্থানান্তরিত করা হবে। পূজার শুভ সময় দুপুর 12:03 থেকে 2:55 পর্যন্ত। দীপায়ন এদিন মূর্তির রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি রাঙেরখাড়ি পয়েন্টের ত্রিসংযোগ স্থলের মূর্তির চারপাশে ট্রাফিক দ্বীপের পূর্ণবীকরণ এবং সৌন্দর্যায়নের বিষয়ে আলোকপাত করেন। কমিটির কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত সকলকে মূর্তির সাথে যুক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান। কমিটির সদস্য নিহার পাল, দেবজ্যোতি স্বামী, প্রকৌশলী সৌগত সোম, সঞ্জয় রায়, শান্তনু রায়, জয়দীপ চক্রবর্তী, শতদল ভট্টাচার্য এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যে আগামী 23 জানুয়ারি আমরা যাতে নেতাজিকে এখানে রিইনস্টল করতে পারি, এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। বাকি মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে যদি সেটা সম্ভব হয়ে যায়, আমরা 23 তারিখে নেতাজি মূর্তিকে রিইনস্টল করতে যাচ্ছি। তো এই নেতাজি মূর্তির পাশাপাশি আপনারা জানেন যে ড্রেনগুলো হবে, এই ড্রেনগুলো আমরা কমপ্লিট হওয়ার পর সেখানে আমরা টাইলসের ব্যবহার করব ও আমরা সুন্দর লাইটেরও ব্যবহার করব। রোটারিতে আপনাদেরকে দেখাবেন মাননীয় সৌগত সোম মহোদয়, রোটারিটা আমরা কী করে সুন্দর করে ডিজাইন করেছি। আর আপনারা জানেন যে সবচেয়ে গর্বের ব্যাপার, অরুণ যুগিরাজ যিনি ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় উনি নেতাজি সুভাষের মূর্তি বানিয়েছিলেন, নেতাজি সুভাষের মূর্তি স্থাপনা হয়েছে। অরুণ যুগরাজকে আমরা অনুরোধ করেছিলাম, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনি ইতিমধ্যে মোটামুটি ধরতে পারেন যে 90% নেতাজি মূর্তি কাজ সম্পন্ন করে নিয়েছেন। আমরা যদি সিগন্যাল দিই তাহলে আগামী 5 জানুয়ারি উনি সেটাকে রওনা করবেন। আর আমি আশা রাখছি যে 10 দিনের মাথায় অর্থাৎ 15 তারিখ বা 16 তারিখ জানুয়ারি সেটা এসে শিলচরে আসবে। আর ইনস্টল করতে ম্যাক্সিমাম 2 দিন সময় লাগবে। এখানে বেজের উপর যে প্যাডেস্টাল যেটা উনি বানিয়েছেন সেটা 9.5 ফিট রয়েছে, আর নেতাজি মূর্তি যেটা রয়েছে সেটা 10 ফুট রয়েছে। তার মানে 19.5 ফুট উঁচু আমাদের এই মূর্তি বসানো হবে। তো এই বিষয়টাকে জনসমক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালীনগরে। শুক্রবার সকালে কাটাখাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির কাটলিছড়ার উঠতি যুবক রূপম রায় ঘটনাস্থলেই প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও এক যাত্রী। আহত হয়েছেন 2 জন যাত্রী। ঘটনার খবর পেয়ে কাটাখাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত 2 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের ধারণা ঘন কুয়াশার দরুন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আহতরা হলেন বিশ্বজিৎ, রিকি ও নিরঞ্জন দে। পায়ে অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। পদ্যের লাইনটি শিশু শিক্ষার পাঠ্য বইতেই ভালো লাগে, বাস্তবে বেজায় আতঙ্কের। 100 কেজির অজগর যদি সত্যি সত্যি তেড়ে আসে মুহূর্তে, যে কারুর প্রাণ বেরিয়ে যাওয়ার জো হবে। ফের বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হলো আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয়রা এটি উদ্ধার করেন। সাপ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। দিন কয়েক আগেও শিলচরে দেখা মেলে এক বিশালাকার অজগর সাপের। 17 ফুট লম্বা ওই পাইথনের ওজন প্রায় 100 কেজি। বসতি এলাকায় দৈত্যাকার সাপের দেখা মিলতেই আতঙ্কে কাটে স্থানীয়রা। গত 18 ডিসেম্বর অসম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসের গার্লস হোস্টেলের কাছে দেখা মেলে অজগরটির। স্থানীয়রা খবর দেন বন দফতরে। বন বিভাগের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে পুনরায় জঙ্গলে ছেড়ে দেন। পৈতৃক সম্পত্তি থেকে তাড়া খেয়ে গৃহহারা হয়ে পড়েছেন শিলচর আর্যপট্টির বাসিন্দা নীলোৎপল ধর সহ তাঁর গোটা পরিবার। শুক্রবার ছোট ভাইয়ের স্ত্রী আলপনা ধর ও বান্ধবী পিয়ালি মেলে বড় ভাইয়ের স্ত্রীকে ধাক্কা মেরে ঘর থেকে তাড়িয়ে দেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ার পর তাঁদের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেন। এই পরিস্থিতিতে স্ত্রী, কন্যা ও বোনকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় নীলোৎপল। গোটা বিষয়টি নিয়ে নিরীহ নীলোৎপল ধরের কন্যা সংবাদ মাধ্যমকে জানান, ছোট ভাই নীলাঞ্জন ধরের ডাকে সাড়া দিয়ে আগরতলা থেকে করোনাকালে শিলচর আর্যপট্টিতে পিতার ঘরে এসেছিল। বড় ভাই নীলোৎপল ও তার স্ত্রী ঝর্ণা সহ কন্যা শাওনি ও পিসি লোপামুদ্রা দাস। কয়েক মাস ভালো কাটার পর হঠাৎ শুরু হয় পারিবারিক কলহ। কাকিমা আলপনা ধর গুয়াহাটি থেকে আসার পরই পরিবারের একের পর এক অশান্তি গড়তে থাকে। শুরু হয় নোংরা গালিগালাজ, এমনকি একসময় পরিস্থিতি হাতাহাতিতে গড়িয়ে যায়। নীলাঞ্জন তার বড় ভাইকে ঘরের রেন্ট এগ্রিমেন্টের কথা বলেন, কিন্তু পৈতৃক সম্পত্তি থাকায় তিনি তাতে কর্ণপাত করেননি। একদিন গোটা পরিবারকে ঘরে বন্দি রেখে রাখা হয় বলে জানিয়েছেন শাওনি। 4 কাঠা জমির উপর গড়ে ওঠা বাড়িটি আইনতভাবে এখনও পিতা প্রয়াত নির্মলেন্দু ধরের নামেই রয়েছে, হয়নি জমির ভাগ বাটোয়ারা। এই পরিস্থিতিতে ছোট ভাই নীলাঞ্জন ও তার স্ত্রী আলপনা এভাবে তাদের ওপর চড়াও হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না নীলোৎপল ও তার পরিবার, কারণ পৈতৃক সম্পত্তিতে উভয়ের অধিকার রয়েছে। এখানে জবরদখল করার বিষয়টি নিয়ে তারা আদালতে বিচারাধীন হবেন বলেও জানিয়েছেন।
আমি কাজে যাব তখন আমার মাকে ধাক্কা মেরে আলপনা ধর আর পিয়ালি ওনার বান্ধবী মিলে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তারপর ভিতর দিকে তালা লাগিয়ে রেখেছে। আমরা দরজা খোলার জন্য বলছি, দরজা খুলে নেই। তারপর আমরা ভাঙচুরের বলেই এসেছি প্রথমত। দ্বিতীয়ত, এই বাড়ি কিন্তু এখনো আমার মা বাবা কেউ দানপত্র হয়েছে, কিন্তু আইনত প্রপার্টি পেপার দেখাতে বেরিয়েছে যে এটা নির্মলেন্দু ধরের বাড়ি এখনো রয়েছে। ওর দাদু আছে, আমার দাদু, ওনার বাবা। আপনারা এখন কি চান? আমরা চাই আমরা আমার বাবার বাড়ি, এটা আমরা এখানে মধ্যে সম্মানের সাথে থাকবো। এইসব কি ব্যাপার? এই যে দেখুন আমাদের জিনিসপত্র ফেলে দিয়েছে। আমার মা দেখুন কি অবস্থায় আছে। এই হিসাবে একটা ভদ্র মহিলাকে বাইরে ফেলা কি এটা কি আপনাদের খাটে নাকি? আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে থাকবো। এই যে সামনের ঘর, পিছনে একটা ঘর আছে, আর উপরতলার ঘর এটা আমার দাদুর বানানো। এখানে করেছে। এগুলো হলো আমাদের ঘর, এখানে আমরা চুপচাপ শান্তিতে থাকতে চাই। কিন্তু এই যে ইনি আলপনা ধর আর ওনার হাজব্যান্ড নীলাঞ্জন ধর মিলে আমাদেরকে কনস্ট্যান্ট ট্রাভেল করছে, মেন্টালি হ্যারাস করছে। নীলাঞ্জন ধরে আমার ইজ্জত নষ্ট করবে এটা বলেছে, সেটা আমরা পুলিশের মধ্যেও জানিয়েছি। পুলিশ এসে কি বললো আপনাদের? পুলিশে বলেছে যে ল্যান্ডের ব্যাপার, এটা আপনার কেস করতে লাগবে। আমরা কেস করেছি। আমরা আমার বাবা আর আমার পিসি বের করেছে যে এই বাড়িটা এখন পর্যন্ত নির্মলেন্দু ধরের নামে আছে, এখনো কিন্তু কোনো ওরা রেজিস্টার কিছু করেনি। ধলাই রামপ্রসাদপুরে উদ্ধার বিশাল আকারের এক কিং কোবরা সাপ, আতঙ্ক জনমনে। ধলাই থানা এলাকার রামপ্রসাদপুরের একটি মুদি দোকানে প্রায় 10 ফুট লম্বা একটি সাপ দেখতে পান দোকান মালিক। বিশাল আকারের এই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক ব্রজেন সিংহ। খবর ছড়িয়ে পরে আশপাশ এলাকায়। সাপটি দেখতে কৌতূহলী জনতা ভিড় জমান। খবর দেওয়া হয় ধলাই স্থিত হাওয়াইথাং রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে। ছুটে আসেন বন কর্মীরা, কিন্তু বিশাল আকারের সাপ দেখে উদ্ধারের সাহস করতে পারেননি। দীর্ঘ প্রায় 10 ফুট লম্বা সাপটি উদ্ধার করতে কোনো ধরনের সামগ্রী ছাড়াই পৌঁছান তারা। তৎক্ষণাৎ খবর পাঠানো হয় জেলা বন্যা প্রাণী উদ্ধারকারী দলকে। ওই দিন বিকেলে ছুটে আসেন 4 সদস্যের বন্য প্রাণী উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত সন্ধ্যা 5টায় সাপটিকে কাবু করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। বন্যপ্রাণী উদ্ধারকারী দলে ছিলেন ত্রিকাল চক্রবর্তীর নেতৃত্বে অবনী কুমার পেগু, মানুষ জ্যোতি পেগু, সাবির আহমেদ লস্কর। স্থানীয়রা জানান এর আগে এত বড় আকারের সাপ দেখেননি তারা। দোকান মালিক ব্রজেন সিংহ জানান দীর্ঘদিন থেকে রাতে ঘরের ভিতরে কিছু অস্বাভাবিক শব্দ অনুভব করে আসছেন তিনি। কাছাড় জেলার ধলাই বিধানসভার সমষ্টির আইরংমারা এলাকায় দিনরাত চলছে অবৈধ মাটি খনন ও বিক্রয়ের অবৈধ ব্যবসা। মাটি মাফিয়া রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার মাটি সরবরাহ হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। তার মধ্যে স্থানীয় শ্রমিকদের কিংবা এলাকার নাগরিকদের জীবন সুরক্ষার কোনো পথ দেখা যাচ্ছে না। এরকমই এক ঘটনায় গতকাল রাতে একটি মাটি বাহিত অবৈধ টিপার গাড়ি পিষে দিল এক শ্রমিককে। ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। কি করে শ্রমিক টিপার গাড়ির চাকার নিচে এসে গেল? কেনই বা এভাবে অবৈধ মাটি ট্রিপার গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে পুলিশ প্রশাসনের চোখের সামনে? এর সদুত্তর দিতে ব্যর্থ এলাকার পুলিশ প্রশাসন, বন বিভাগ ও রাজনৈতিক ছত্রছায়ায় চলে থাকা দালাল শ্রেণীর ঠিকাদাররা। অপ্রত্যাশিতভাবে করুণ মৃত্যু হওয়া মৃত শ্রমিকের মৃতদেহ পোস্টমর্টমে নিয়ে যেতে দেয়নি পরিবার সদস্য ও এলাকার নাগরিকেরা। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমগ্র ঘটনার সঠিক তদন্ত ও মৃতের পরিবারকে রাজ্য সরকার ও প্রশাসনের কাছ থেকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেওয়ার পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও পোস্টমর্টমের করে পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। শহরতলির চেঙ্কুড়ি রোডে অনুষ্ঠিত হলো বিশাল স্বাস্থ্য পরীক্ষা শিবির। ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার উদ্যোগে বুধবার শহরতলির চেঙ্কুড়ি রোডে বিনামূল্যে এক বিশাল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বঙ্গবীর সংঘর্ষের সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে 220 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন আয়োজকরা। ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত এদিনের শিবিরে জেলার বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন। আগামীতে জনবহুল চেঙ্কুড়ি রোড এলাকায় আরও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকার জনগণ উপস্থিত থেকে শিবিরকে সফল ও সার্থক করে তোলার সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডক্টর সম্বুদ্ধ ধর, ডক্টর জিনি দেব, ডক্টর টনি রায়, হরিপদ দেবনাথ, বিশ্বদেব, রিঙ্কি লস্কর, বনো দেব,
সমরজিৎ মদক ও সোম দুবে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হরিপদ দেবনাথের উদ্যোগে আজকে এই হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের স্বনামধন্য চিকিৎসক সম্বুদ্ধ দল উপস্থিত রয়েছেন সহ বিভিন্ন ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন। কখনো আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত ব্যস্ততার মধ্যেও তারা যে তাদের প্রফেশনকে রেখে আমাদের এই ভারতীয় জনতা পার্টির আজকে মহান ব্যক্তিত্ব, গোটা ভারতবর্ষে না গোটা পৃথিবীর একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন অটলজিকে শ্রদ্ধা জানিয়ে তারা হেলথ ক্যাম্পে যোগদান করেছেন। তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর সাথে সাথে অভিষেক মোর্চার সম্পূর্ণ আর বিশেষ করে আমাদের হরিপদ দেবনাথকে যিনি আয়োজন করেছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে 100 জনের উপরে আমরা পেশেন্ট এখন পর্যন্ত এই হেলথ ক্যাম্পে দেখা সম্ভব হয়েছে সকল ডাক্তারের মাধ্যমে। 19 নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন কমিশনাররা এখানে উপস্থিত রয়েছেন, রাখি চৌধুরী মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার জেলার কার্যকরী সদস্য নেত্রগোপাল চৌধুরী মহাশয় সহ আমরা সবাই উপস্থিত রয়েছি। আর তাদের নেতৃত্বে আজকে এই যে 100 জনের উপরে যারা পেশেন্টরা সুস্থ রোগীরা রয়েছেন তারা हेल्थ चेकअप करेছেন। इन जनरल जो है एक ओवरऑल हेल्थ चेकअप हुआ है, उसमें न्यूरो और मेरा जो डिपार्टमेंट है आई उसको भी देखा गया है। साथ ही साथ जो वाइटल जो यहाँ पे मेजर किया जाता है पेशेंट का, ब्लड प्रेशर जैसे हो गया, ये सब सुविधाएं भी थी। तो पेशेंट्स का एक ऑल ओवर हेल्थ चेकअप हुआ है आज। अच्छा, आज मरीज को दवाई भी दिया गया है? हाँ जी, बिना मूल्य में बहुत दवाई दिया गया है। तो बाकी जो डिटेल्ड इवैल्यूएशन जरूरी है उसके लिए पेशेंट के साथ फॉलोअप भी किया जाएगा। आज न्यूरो का भी चेकअप किया गया है? हाँ, न्यूरो का भी चेकअप हुआ है। करीब 50-60 पेशेंट देखे हैं न्यूरो का। तो आज न्यूरो और आई न्यूरो आई मेडिसिन डॉक्टर साहब ने मेडिसिन किया है, देखा गया है। आप तो फ्री कैंप शायद महीने में करते रहते हैं? हाँ, हम लोग तो हमारे मीन्स के थ्रू हम लोग ऐसे भी महीने में 1-2 कैंप तो करते ही हैं अलग अलग जगह पर। आज कुछ विशेष अवसर है इसलिए किया गया है? अटल जी का बर्थडे के हिसाब से हम लोग ये प्रोग्राम किए हैं इस स्थिति में। आज लायंस क्लाब অফ শেলচার ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন মেহেরপুর এক ভীষণ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 130 জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন অপটোমেট্রিস্ট আশিস দেবনাথ ও রাকেশ ত্রিপুরা, যার মধ্যে 36 জনের চোখে সমস্যা শনাক্ত করা হয়। যে ছাত্রছাত্রীদের চক্ষু সম্বন্ধী সমস্যা শনাক্ত করা হয় তাদের চৌধুরী ভিশন আই সেন্টার বালিকনগরে পরবর্তী বিনামূল্যে চিকিৎসার জন্য আগামী 10 দিনের মধ্যে উপস্থিত হয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপ ঘোষণা করেন চৌধুরী চক্ষু হাসপাতালের কর্মকর্তা প্রিয়ম চৌধুরী। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। লায়ন্স ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন্স সঞ্জীব রায়, মিনারা বেগম লস্কর, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ভ্যালি ভিউ এর ডাকে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত দাস মহাশয় ও এয়াসির কর্মকর্তা ফাগুন রুহি দাস। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষা মনীষা দাশগুপ্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষা মনীষা দাশগুপ্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমি লায়ন্স ক্লাব অফ শেলচার ভ্যালি ভিউকে আর বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের টিচারদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। তো আমরা আশা রাখছি আর লায়ন্স ক্লাব অফ শেলচার ভ্যালি ভিউয়ের থেকে সোশ্যাল আমরা বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন মেহেরপুর বাচ্চাদের জন্য ক্লাস 6 to 8 বাচ্চাদের জন্য ভিশন চেকআপ ক্যাম্প অর্গানাইজ করলাম। এখানে আমরা 130 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং আমাদের ফার্দার ট্রিটমেন্টের জন্য ভিশন সেন্টার বালিকনগর চৌধুরী হেলথ হসপিটালের ভিশন সেন্টারে ওনাদেরকে রেফার করা হয়েছে। জানাতে চাই উল্লাসকর ভবনকে ওনারা এই ধরনের হায়ার সেকেন্ডারি শিক্ষক ছাড়াই চলছে হায়ার সেকেন্ডারি ক্লাস। এমন আজব শিক্ষা ব্যবস্থা শিলচর শহরে একটি নামজাদা হায়ার সেকেন্ডারি মহিলা স্কুলে।
স্কুলের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক শিক্ষিকাগণ খুব অসুবিধার মধ্যে পড়ে হায়ার সেকেন্ডারি এক্সট্রা ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। 1960 সালে স্থাপিত হওয়া স্কুলের নাম হচ্ছে নেতাজি বিদ্যা ভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের অধ্যক্ষ গোপা পাল 2023-এর আগস্ট মাসে দেবাঞ্জন মুখার্জি অবসরপ্রাপ্ত হওয়ার পর ওনার স্থলাভিষিক্ত হলেন। তিনি 1998-তে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন এই স্কুলে। অধ্যক্ষা গোপা পাল জানান, স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকারা মাস্টার লেভেল থাকায় স্কুল আপগ্রেডেশনের ক্রাইটেরিয়া থাকায় 2021 সালে স্কুলটি হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেড হয়। বিজ্ঞান শাখা ও কলা শাখা ব্যবস্থা থাকলেও শুধুই কলা বিভাগেই ছাত্রীরা ভর্তি হচ্ছে। বিজ্ঞান শাখায় ভর্তি না হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে বিজ্ঞানের সেরকম কোনো ল্যাব গড়ে ওঠেনি স্কুলটিতে মোট ছাত্রী সংখ্যা 757 হলেও শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা মাত্র 13 জন। অসুবিধা তো হয়, কারণ আমরা সেকেন্ডারি ক্লাস চলে প্লাস আবার হায়ার সেকেন্ডারি আমাদের 10 পর্যন্ত করাই আমরা, তো রুটিন তো আছেই, আবার 11-12 তো আমাদের এক্সট্রা একটা মানে চাপ পড়ে যায় আর কি, কিন্তু আমরা তো করাচ্ছি যেহেতু টিচার নেই। আমাদের যাদের মাস্টার ডিগ্রি আছে আমরা মানে এইচএস এর ক্লাসগুলো আমরা করাই। আমরা সেকেন্ডারি টিচার, আমরা সব সেকেন্ডারি টিচার হাই স্কুল লেভেলে। কিন্তু এখন যেহেতু গভর্নমেন্ট একটা করেছে সেকেন্ডারিতে যাদের মাস্টার ডিগ্রি আছে তারা হায়ার সেকেন্ডারি ক্লাসটি পড়াতে, তাই আমরা পড়াচ্ছি। তার দরুন ক্লাসে অনেক প্রেসার পড়ে যায় আমাদের উপর এবং নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণ করতে হয়। টিচার থাকলে মানে আপনাদের সুবিধা। আমরা সেকেন্ডারি টিচারও কম, হায়ার সেকেন্ডারি টিচারও কম। আমাদের টোটাল টিচার নাম্বার এক সময় ছিল প্রায় 29 জনের মতো, কিন্তু এখন আমাদের সর্বসাকুল্যে আমাদের শুধু 13 জন আছে, প্রিন্সিপাল নিয়ে 13 জন। তো কাজে আমাদের সেকেন্ডারি সেকশনেও টিচার দরকার আর হায়ার সেকেন্ডারি সেকশনে তো দরকারই আছে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ এখানে স্টুডেন্টও অনেক, তাই স্টুডেন্টের জন্য টিচারের প্রয়োজন। থ্যাংক ইউ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাঙেরখাড়িতে বসছে নবনির্মিত নেতাজি মূর্তি, 29 ডিসেম্বর ভূমি পূজা। ভয়ঙ্কর দুর্ঘটনা কালীনগরে, লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে হত যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।